এটা খুলে নি নাকি? হ্যাঁ, করে দিয়েছে। যাব মমতা ব্যানার্জির নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস আগামী দিনের যে কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক শুভনোধ্যায়ীদের নিয়ে জেলায় জেলায়, ব্লকে ব্লকে, ওয়ার্ডে ওয়ার্ডে বুথ কর্মী সহ সবাইকে নিয়ে এই কর্মসূচি পালনের ডাক দেওয়া হচ্ছে। 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি 2021, 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি 2021 সম্মানীয় ব্যক্তিবর্গকে সম্মানিত করা ও মামাটি মানুষের প্রতি ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে দলীয় পতাকা উত্তোলন করা, বিভিন্ন মনীষীদের প্রতিকৃতিতে গান্ধীজি, নেতাজি, বিবেকানন্দ, আবুল কালাম আজাদ, বি.আর. আম্বেদকর শ্রদ্ধা জ্ঞাপন ও মাল্যদান করা এবং ওই দিনটি, প্রথম দিনটি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা বার্ষিকী দিবস হিসাবে পালিত হয়, সেদিকে খেয়াল রাখা। অন্যদিকে মামাটি মানুষ সরকারের যে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে উন্নয়নমূলক কাজ হয়েছে সেগুলোকে প্রচার করা, যা বঙ্গধ্বনি যাত্রার মধ্য দিয়ে ইতিমধ্যেই আমরা রাস্তায় আছি, মানুষের পাশে আছি, সেই সাফল্যের খতিয়ান তুলে ধরা, দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, আর্তের সেবা করা, হাসপাতালে ফল বিতরণ করা, যা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে আমরা 1 সপ্তাহ ব্যাপী করে আসছি, সেটা পালন করা। 12 জানুয়ারি সবাই জানেন যে আমরা বিগত তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী পালন করি। এ ব্যাপারেও আমরা 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীর কর্মসূচি যেরকম আমরা পালন করে আসছি, আগামী 12 জানুয়ারি মঙ্গলবার আমরা প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে, ব্লকে ব্লকে, জেলায় জেলায়, অঞ্চলে অঞ্চলে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী পালন করবার কর্মসূচি নিয়েছি। যথাযোগ্য মর্যাদা সহকারে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী পালন করবার জন্য যে কর্মসূচি, তা সফল করবার জন্য সর্বস্তরের মানুষকে সমবেত করে তার জীবন, তার প্রতি শ্রদ্ধা, তাকে নিয়ে আলোচনা সভা প্রভৃতি করবার আমরা কর্মসূচি নিয়েছি। আগামী 23 জানুয়ারি প্রতিবারই এটা আমরা নেতাজি জন্মজয়ন্তী পালন করে থাকি। এবার 125তম জন্মজয়ন্তী। রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আমরাও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নেতাজির 125তম জন্মজয়ন্তী পালনের ব্লকে ব্লকে, ওয়ার্ডে ওয়ার্ডে, অঞ্চলে অঞ্চলে আমরা নেতাজির 125তম জন্মজয়ন্তী আলোচনা সভা, বিশিষ্ট লোকদের সম্মাননা জানানো, কুচকাওয়াজ প্রভৃতির মধ্য দিয়ে নেতাজি 125তম জন্মজয়ন্তী পালনের
উদ্যোগ গ্রহণ করেছি এবং তার জন্যে সর্বস্তরের মানুষকে তাতে সামিল হওয়ার জন্য আমাদের কর্মী সমর্থক শুভানুধ্যায়ীদের অনুরোধ জানাচ্ছি। ২৬ জানুয়ারি মঙ্গলবার জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রজাতন্ত্র দিবস উদযাপন, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে আলোচনা সভা, বর্ণাঢ্য মিছিল, দুস্থ মানুষ ও হাসপাতালে রোগীদের ফল ও বস্ত্র বিতরণ, এই সবটাই আমরা অনুরোধ করব কোভিড বিধি মেনে যেন পালিত হয়। ৩০ জানুয়ারি শনিবার জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস। তাকে শহীদ দিবস হিসেবে সর্বত্র ব্লকে ব্লকে, ওয়ার্ডে ওয়ার্ডে, জেলায় জেলায়, অঞ্চলে অঞ্চলে, রাজ্য জুড়ে শহীদ দিবস হিসেবে পালন করবার কর্মসূচি নেওয়া হয়েছে। অর্থাৎ ১ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত আমাদের ঘোষিত যে কর্মসূচিগুলি আছে সেগুলো যেরকম থাকবে, তেমনি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হলো, যাতে আমাদের কর্মী সমর্থক শুভানুধ্যায়ীরা, আমাদের নেতৃবৃন্দ সকলকে সঙ্গে নিয়ে এর সর্বস্তরের মানুষের কাছে এই কর্মসূচি রূপায়ণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেন। এরপরে আসছি দুয়ারে সরকারের সাম্প্রতিকতম তথ্য নিয়ে। অনেক আপনারা জানেন যে দুয়ারে সরকার যে যাই কটূক্তি করে থাকুক না কেন, এটাই ঈর্ষাগত কারণে তারা করছে। যে জনজোয়ার, যে উৎসাহ উদ্দীপনা দুয়ারে সরকারের এই কর্মসূচিতে এসেছে তা ঐতিহাসিক, অভাবনীয়। দুয়ারে সরকার কর্মসূচি পৌঁছে গেছে ১ কোটি মানুষের কাছে। দ্বিতীয় পর্যায়ে ৬৭৩টি শিবিরের মধ্যে ১২টি সরকারি প্রকল্প জনগণের কাছে আনার এই উদ্যোগ এখন প্রায় ১,৩৩,০০,০০০ মানুষের কাছে পৌঁছেছে। স্বাস্থ্য সাথীর জন্য শিবিরে যোগাযোগ করেছেন ৭৯,২৩,০০০ মানুষ। ৭৯,২৩,০০০ নাগরিক ইতিমধ্যেই যোগাযোগ করেছেন স্বাস্থ্য সাথীর জন্য। ইতিমধ্যেই তারা কার্ড পেয়ে গেছেন। অনেকে বলছেন তো কার্ড পাবে কবে, এইসব নাটক হচ্ছে। ইতিমধ্যেই হাতে কার্ড মিলে গেছে ৪,৭২,০০০ মানুষের কাছে। পশ্চিমবঙ্গ সরকারের এই অভিনব কর্মসূচির দ্বিতীয় পর্ব শুরু হয়েছে ১৫ই নভেম্বর এবং চলবে ২৪শে ডিসেম্বর পর্যন্ত। শিবিরগুলিতে স্থানীয় প্রশাসনের উদ্যোগে পরীক্ষারও ব্যবস্থা করা হয়েছে। সরকার ৮,৭০০ কোটি টাকা এর জন্য রিলিজ করেছে। ৮,৭০০ কোটি টাকা এর জন্য রিলিজ করেছে। আজকে সকলেই জানেন যে কিষাণ দিবস হিসাবে আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষি বিরোধী বিল সংসদে জোর করে পাশ করার বিরোধিতা করেছিলেন। এই কালা আইন ফেরত নেওয়া উচিত। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানিয়েছেন, বাংলা সরকার কৃষকদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। ২০১১ থেকে ২০১৮ সালের মধ্যে কৃষকদের আয় ৩ গুণ বেড়েছে।
কিষাণ ক্রেডিট কার্ডের সংখ্যা বেড়েছে 2.5 গুণ। কৃষক বন্ধু প্রকল্পে 73 লক্ষ কৃষক উপকৃত হয়েছেন। কৃষকের মৃত্যুর পরে পরিবারগুলিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। কৃষি জমিতে কর মুক্ত করা হয়েছে, কর মুকুব করা হয়েছে। রাজ্য সরকার ফসল বীমার পুরো ব্যয় বহন করে। কৃষকদের অগ্রিম পেনশন হিসাবে 2000 টাকা করে দেওয়া হয়। বাংলা, এটা মনে রাখা দরকার, সেই সমস্ত নিন্দুকদের কাছে এটা পৌঁছে দেওয়া দরকার যে বাংলা একটানা 6 বার কৃষি কর্মণ পুরস্কার পেয়েছে। বাংলার সরকার ডিবিটির মাধ্যমে কৃষকদের কাছ থেকে এমএসপিতে সরাসরি 49 লক্ষ মেট্রিক টন ধান কিনেছে। কেন্দ্র বাংলার কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করে না। যে এত বড় বড় কথা বলা হচ্ছে, কৃষকের জন্য কুম্ভীর আঁসু ফেলা হচ্ছে, কৃষকদের ঠান্ডার মধ্যে রেখে বাংলায় এসে কৃষক পরিবারে ঘটা করে 16 পদে খাওয়া হচ্ছে, এগুলো মানুষ সবই লক্ষ্য রাখছে, জনগণ সবই লক্ষ্য রাখছে। কৃষকদের প্রতি যে অবিচার, কৃষি বিল এনে সেই বিলের কৃষক হত্যা করবার, কৃষকের রুটি রুজি জীবন জীবিকার উপর হানা, এবং আদতে সারা রাজ্যের ভারতবর্ষের মানুষের এই অন্নদাতারা তাদের উপর আক্রমণ করে অন্ন সংকট তৈরি করবার যে চেষ্টা, সেই চেষ্টার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় চিরকালই সরব ছিলেন। তার 26 দিনের অনশন, তার 15 দিনের ধর্না, জমি কৃষকদের হাত থেকে কেড়ে নেওয়ার বিরুদ্ধে তার সংগ্রামী মনোভাব, তার ত্যাগ, তার জীবনের ঝুঁকি রেখে কৃষকদের পাশে দাঁড়ানোর ইতিহাস আজকে বিশ্বের কাছে এক উদাহরণস্বরূপ। আজকের এই কৃষক দিবসে আমাদের প্রিয় নেত্রী তিনি জানিয়েছেন, আজ কৃষক দিবস। আমরা আমাদের কৃষক ভাই বোনদের জন্য গর্বিত। তাদের কঠোর পরিশ্রমের ফলে আমরা প্রতিদিন খাবার খেতে পারি এবং ফসল উৎপাদিত হয়। কৃষি উন্নয়নে আমাদের নিরন্তর প্রচেষ্টার ফলে 2011 সাল থেকে পশ্চিমবঙ্গের কৃষকদের আয় বেড়েছে 3 গুণ। রাজ্য সরকার ফসল বীমার পুরো ব্যয় বহন করে। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আমাদের প্রতি বছর একর প্রতি 5,000 টাকা নগদ সহায়তা করা হচ্ছে। আবার বলছি, প্রতি একর পিছু। এখানে কেন্দ্রীয় সরকারের হয়ে যারা গুণগান গাইবার চেষ্টা করছেন, তারা যে কত বড় কৃষক প্রেমী তা বোঝাই যায়। এই সমস্ত মেকি কথাবার্তা বলে কোনো লাভ নেই। কৃষকদের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দাঁড়িয়ে আছেন, থাকবেনও। আমরা মৃত্যুকালীন সহায়তা দিই 2 লক্ষ টাকা। এই প্রকল্পের আওতায় প্রায় 73 লক্ষ কৃষক এবং ভাগ চাষি উপকৃত হয়েছেন। তারা তাদের উৎপাদনের ন্যায্য দাম পাবে তা নিশ্চিত করবার জন্যে আমরা তাদের উৎপাদিত ফসল কিনে নিই এবং বিশেষভাবে সংগঠিত শিবিরগুলি থেকে এমএসপির মাধ্যমে, অর্থাৎ মিনিমাম সাপোর্ট প্রাইস, যেটা নিয়ে আমাদের কৃষকরা আন্দোলন করছে সর্বত্র, বেশি দামে, সেইটার থেকেও বেশি দামে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তাদের সরাসরি প্রদান করি। আমরা কৃষি জমিতে কর ও মিউটেশন ফি মুকুব করে দিয়েছি। আমরা সামনের দিনগুলিতে কৃষকদের জন্য যথাসাধ্য চেষ্টা করব এবং নতুন ফার্ম অ্যাক্টের বিরুদ্ধে, আবার বলছি, নতুন ফার্ম অ্যাক্টের বিরুদ্ধে আমাদের আন্দোলনে যারা আন্দোলন করছেন
তাদের পাশে আমরা আছি, আমরা তাদের প্রতি শুভকামনা জানাই। হ্যাঁ, তৃণমূলের ঘর ফাঁকা, যারা গোডাউনে পড়েছিল তাদের নিয়ে সভা করা হচ্ছে, তারা যে বেঁচে আছেন সেটা তৃণমূল দেখানোর চেষ্টা করছে। কাঁথিতে যে আপনাদের প্রোগ্রাম হচ্ছে তার প্রসঙ্গে বলছেন দিলীপ ঘোষ। ঠিক বুঝলাম না প্রশ্নটা। তৃণমূলের ঘর ফাঁকা, প্রশ্নটা তো লিখিতভাবে করছেন, সাংবাদিক সম্মেলনে এসে সরাসরি প্রশ্ন করছেন আর লিখিত প্রশ্ন করছেন, এমনি প্রশ্নটা করুন। তৃণমূলের ঘর ফাঁকা কেন, কোথায় ফাঁকা দেখলেন আপনি? এটা দিলীপ ঘোষ বলছে। আরে দিলীপ ঘোষ কি বলছে তাতে আমার তো কিছু এসে যাচ্ছে না। দিলীপ আগে নিজের ঘরটা ফাঁকা দেখে অন্যের ঘর থেকে লোক এনে ভরাচ্ছে। নিজেদের ঘর ফাঁকা থাকলেই তো অন্য ঘর থেকে লোক আসে। জল কোথায় যাচ্ছে? সব জঞ্জাল দিয়ে ভরিয়ে দিচ্ছে না ভালো লোকে ভরাচ্ছে, সে তো আগামী দিনে মানুষ বলবে। নিজের সংগঠনের উপরে তো কোনো জোরই নেই। নিজের সংগঠন ভালো থাকলে অপরের ঘরের দিকে তাকিয়ে থাকে। এ তো সেই কাকের মতন, কখন জল পাবো কখন জল পাবো তার চেষ্টা হচ্ছে। আরে সংগঠন করো, বাংলার মানুষের জন্য লড়াই করো, সংগ্রাম করো, মানুষের পাশে থাকো, কল্যাণমুখী কাজে সাহায্য করো। প্রতিদিন একটা না একটা কিছু বলেই যাচ্ছে, বলছে ওইখানে যাচ্ছি, আমার তো কিছু নেই, অন্যের ঘর ভেঙে আনতে চাই। এই ভাঙার রাজনীতি তো দিলীপবাবুরা নিজেদের সংগঠনের তো কোনো জোর নেই। ও এখন তো নিজেদের মধ্যেই যা লড়াই লেগেছে, আর অন্যের ঘরে তাকাবি কি করে? আগে সেটা সামলাক, আগে নিজের ঘর সামলাও, তারপর পরের ঘর দেখো। হ্যাঁ, কি ট্যাব? হ্যাঁ, ট্যাব। ছাত্রদের অ্যাকাউন্টে টাকা চলে গেলে আবার কাটমানি আসছে কি করে? ওরা সব কিছুতেই কাট দেখে। আর আমি বলছি ভাই, এত কাট দেখো না, বিজেপি তুমি বাংলা থেকে কাট। ये तो पूरा ड्रामा था ना। जिधर जिधर गया था अमित जी ने, पहले तो गया था आदिवासी का घर पे, वहाँ में कुछ नहीं मिला। आदिवासी बोला क्या किया, वो ड्रामा किया। अभी बाउल का घर में गया तो यहाँ भी ड्रामा हो रहा है। उसका गान सुना, लेकिन उसका मन की बात नहीं सुना। ये तो यहाँ का बीजेपी का जो लीडर यहाँ पे है वो एक ही है। ये मन की बात नहीं सुनेगा, उनकी बात सुनने होगा। ये बाहुबली नीति है। সে তো আমি তো বলছি, কাউকে জোর করে আনা আর কেউ মনের থেকে আসা দুটোর আলাদা কথা। উনি যখন আদিবাসী পরিবারের কাছে গিয়েছিলেন, আদিবাসীর ওখানে খেলেন, এখানকার নেতারা তাকে নিয়ে গেল। তারপরের দিনে তিনি আমাদের দলের সঙ্গে যোগাযোগ করলেন তার সাহায্যের জন্য। এমপি ছুটে গেল, লাইন তো কম দেখলাম না। সাধারণ মানুষের জন্য তো কেউ কখনো ভাবছে না। যা ভাববে সব মমতা বন্দ্যোপাধ্যায় ভাববে, যা ভাববে তার সরকার ভাববে। মানুষের পাশে কে দাঁড়াবে না? তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা দাঁড়াবে। এটা তো মানুষ ধরেই নিয়েছে, এবং মানুষের অগাধ আস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। তাই গিয়ে ভাত খেয়ে আর ডাল খেয়ে আর গান শুনে
সংস্কৃতি বদল করা যাবে না। আর মানুষের মনের কথা না শুনে নিজের কথা বলা, নিজের প্রচারের আলোয় আলোকিত হওয়ার যে চেষ্টা তারা করছেন তা বাংলার মানুষ মেনে নেবে না। তা আসলে তা আমাদের কি করার আছে? এ তো মহা মুশকিল। এই সাংবাদিক বৈঠকটা কাদের? তা তৃণমূল কংগ্রেস। আপনারা খালি প্রশ্ন করছেন ও আসবে, এ আসবে, ওটা ওদের সবাই গিয়ে জিজ্ঞাসা করুন কে আসবে, যে আসুক আসুক। বাংলার আইন শৃঙ্খলা এতই ভালো যে বারবার আসতে হচ্ছে। অন্য জায়গায় তো যেতে পারে না, এই জায়গায় আসবে, আসুক। যে আসবে সে আসুক, তাতে কি এসে যায়? অবারিত দ্বার। শুভেন্দু অধিকারী কালকে একটা সভায় বলেছেন যে এই টিএমসি আবার আসবে, এবার কিডনি পাচার করবে। কদিন আগে পর্যন্ত যে আরে লোকে দেখুক কারা এই ধরনের কথা বলছে। যিনি 10 বছর মন্ত্রিত্ব সামলালেন, যিনি তৃণমূলের হয়ে জেলায় জেলায় ঘুরলেন, যিনি বেশ কিছু দপ্তরের মন্ত্রী থাকার পরে 4 মাস 10 মাসের মধ্যে 3 মাস আগে গিয়ে বুঝলেন যে এটা ভালো না। মানুষ তার উত্তর দেবে। কে ভোগী আর কে ত্যাগী, আর কে সর্বস্ব ত্যাগী হয়ে যাবে সেটা বুঝতে পারবে মানুষ তার বিচার করবে। ছিল বড় আসন, হয়ে গেল ছোট আসন, আমরা তো সবই দেখছি। আমি এটা নিয়ে কোনো কথা বলবো না। আমি অনেক সহকর্মীদের সাথে মিটিং করি, এটার কোনো না এটা তো জোর করে আপনারা রাজীব করছেন। কেন করছেন বলুন তো? সজীব করছেন। আরে একটা উত্তর দেবো, তারপর তো আপনাদের উত্তর দেবো। কিন্তু আপনারা দুদিক থেকে উত্তর দিলে কি করে হবে? কেমন সবাই এই দলে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থাশীল, তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ দল, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একতাই আমাদের মন্ত্র, মানুষের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে লড়াই করাই আমাদের ব্রত। এর বাইরে আমাদের কিছু নেই। আচ্ছা, আমি এই ধরনের ছোট ছোট ইস্যুতে কোনো কথা বলতে পারবো না। যে যেখানে গেছে সে সেখানে কেন গেছে মানুষ তা জানে, বুঝবে, উত্তর দেবে। ব্যক্তিগত আক্রমণে আমি যাই না, আমি যাব। সব রকম চেষ্টা করছে, সব রকম মিথ্যা অপপ্রচার, যা বাস্তবের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাই তারা করে চলেছে। এবং আমরা মনে করি যে এই ধরনের অপপ্রচার তারা যত করবে, মিথ্যার বেশাতে একটি রাজনৈতিক দল, তারা নিজেদের শক্তিতে নয়, কেন্দ্রের বলে বাহুবলী হয়ে নানা ধরনের অপপ্রচারে নেমেছে। এবং দুঃখের কথা যে মিডিয়াও সেই ধরনের কথাগুলোকে কোনো মিডিয়া প্রচার করছে তার বাস্তবতা না দেখে। এটা আমাদের কাছে খুব পরিতাপের বিষয় বলেই মনে হচ্ছে। না কি আছে? आ जाइए, इतना दिन किधर था? इतना दिन किधर था? इतना दिन तो नहीं था। इतना दिन तो स्वामी विवेकानंद का बात नहीं बोला। আচ্ছা, যারা গেছেন তারা ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করুন না। আগে থেকেই বলছেন কেন? যারা গেছেন তারা কখন আসবেন, কখন ব্যথা হবে, এই নিয়ে আলোচনা করছেন কেন? তৃণমূল কংগ্রেসের ডাকের এই সভা কাঁথিতে আমাদের নেতারা গেছেন, আমাদের সহকর্মীদের ডাকে, আমাদের তৃণমূল কর্মীদের ডাকে। সুতরাং তারা ফিরে আসুন।
আমরা তো কে গেল আর কে এলো বলে তো নেই। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে নির্বাচনে জিতেছিলাম। যখন মমতা বন্দ্যোপাধ্যায় 294টা আসন আমি প্রার্থী, কেউ তো দাঁড়িয়ে বলেননি না না ওটা ঠিক না, আমরাই প্রার্থী। সুতরাং তার মুখ দিয়ে যেতে আসা লোকরা তার মুখে যদি কালিমা লিপ্ত করে, বাংলার মানুষ তাদের ছেড়ে কথা বলবে না।